আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হতাহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি গতকাল ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা বলেন। ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবী যারা শাহাদত বরণ করেছেন, সকলকে স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপদেষ্টা প্রধান। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করা হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। হাজার হাজার মানুষ যারা আহত হয়েছেন, প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন কিংবা চক্ষু হারিয়েছেন। ড মোহাম্মদ ইউনুস বলেন, ছাত্র জনতা ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে। তিনি একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের সকলের। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। তাদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে ততক্ষণ পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায় অবিচার হয়েছে তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। দ্রুতই এ বিষয়ে কার্যক্রম শুরু হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, গণভবন যে অবস্থায় আছে জনগণ যেভাবে রেখেছে সে অবস্থায় রাখা হবে। এর মধ্যে ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে যাতে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করায় দেবজ্যোতি দাস সৌম্য সহ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আজ এক বার্তায় এই অভিনন্দন জানান। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান বৃদ্ধি করেছে। এদেশের তরুণরা তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং আগ্রহী, এটাই তার প্রমাণ। দেশে আসার পর বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, প্রতিযোগিতায় দেবজ্যোতি দাস সৌম্য স্বর্ণপদক জয় করেছেন। এটা ছিল ২০০৪ সালের পরে এই ইভেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়। এছাড়া বাংলাদেশের পক্ষে ২টি ব্রোঞ্জ পদক জয় করেন যথাক্রমে জারিফ রহমান এবং আকিব আজমাইন তুরোজা। ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন আগামীকাল ৩ দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। আগামীকাল সকাল 8:30টায় তিনি আকাশপথে রাজশাহীর শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে পৌঁছবেন। সকাল 9টায় ধর্ম উপদেষ্টা পবা মডেল মসজিদ পরিদর্শন করবেন। সকাল 9:30টায় ডাঙ্গিপাড়া আল জামিয়া আল সালাফিয়াহ মাদ্রাসা পরিদর্শন করবেন। সকাল 10টায় নগরীর নওদাপাড়াস্থ আল মারকাজুল ইসলামী আসালাফি মাদ্রাসা পরিদর্শন করবেন। বেলা 11টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় পরিদর্শন এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সুধীজনের সাথে মতবিনিময় করবেন। দুপুর 12:30টায় নগরীর কাটাখালী জামিয়া উসমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন। বিকেল 5:30টায় হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির দরগার পরিদর্শন এবং সন্ধ্যা 7টায় রাজশাহী সার্কিট হাউসে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। পরদিন রোববার সকাল 10টায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করবেন। বেলা 11:30টায় গোদাগাড়ি গৌরাঙ্গবাড়ি মন্দির ও শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করবেন। দুপুর 2টায় নওদাতুল ইসলাম কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যা 7:30টায় রাজশাহী ছোট বনগ্রামে জামিয়া রাহমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন। সোমবার সকাল 8:30টায় ধর্ম উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের হালনাগাদ পৌরকর পরিশোধ করলে ১০% রিবেট এবং ট্রেড লাইসেন্স নবায়ন করলে সারচার্জবিহীন নবায়ন সুবিধা পাওয়া যাবে। গতকাল রাসিকের রাজস্ব বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল নগরবাসী এখনও পৌরকরের বিল পান নাই তারা নগর ভবনের কর আদায় শাখায় ঘোষিত সুবিধা সহ পৌরকর পরিশোধ করতে পারবেন। অটোরিকশা ও রিকশা চার্জার অনলাইনে নবায়ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পৌরকর ও লাইসেন্স নবায়ন করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিনা অনুমতিতে ব্যানার ফেস্টুন না লাগানোর জন্য অনুরোধ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৫%। রাজশাহী এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ শুনতে পাবেন বিকেল ৪টা ৫ মিনিটে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। বিজ্ঞাপন তরঙ্গের রকমারি গানের আয়োজনে এবারে শুনবেন আব্দুল হাই আল হাদির লেখা একটি গান, শিল্পী মোহাম্মদ রফিকুল আলম।